হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো চলো সময় নষ্ট করে চলে যাই আমরা আমাদের আজকের সেটের দিকে। একজন ব্যক্তি ট্রেনে বসে বৈদ্যুতিক খুঁটি গণনা করছেন। দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যে দূরত্ব 30 মিটার। ঠিক আছে, তাহলে একজন কি করছেন? বৈদ্যুতিক খুঁটি গণনা করছেন। ঠিক আছে, ট্রেনের গতিবেগ ঘন্টায় 72 কিলোমিটার। 72 কিলোমিটার বেগে ট্রেনটা যাচ্ছে, তার মানে ওই ব্যক্তিটাও কিন্তু 72 কিলোমিটার বেগেই গতিশীল। যদি তাই হয় তাহলে সেই ব্যক্তি 5 ঘন্টায় কতগুলো খুঁটি গণনা করবেন। তার মানে 5 ঘন্টায় ব্যক্তি কতটা দূরত্ব অতিক্রম করেছে আমরা কিভাবে পাবো? ডি ইজ ইকুয়াল টু এস টি। এস ইন্টু টি মানে হচ্ছে 72 ইন্টু 5 মানে হচ্ছে 72 ইন্টু 5 মানে হচ্ছে তোমার 360 কিলোমিটার। 360 কিলোমিটার, যেহেতু এটা কিলোমিটারে আছে, কিলোমিটার ঘন্টা, এটা ঘন্টা রয়েছে, তার মানে 760 কিলোমিটার, সরি 360 কিলোমিটার যাচ্ছেন। তবে 360 কে আমরা এখানে মিটারে করে নেব, মানে 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে 1000 মানে 3টে শূন্য দিয়ে গুণ করব, এত মিটার। ঠিক আছে, এরপরে দেখো দুটি খুঁটির ভেতরে, মানে এখানে এরকম অজস্র খুঁটি রয়েছে, এখানে অজস্র খুঁটি রয়েছে, এটা টোটাল হচ্ছে 360 কিলোমিটার বা আমাদের এই 3,60,000 মিটার। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো দুটি খুঁটির ভেতরের যে দূরত্বটা সেইটা দেওয়া আছে তোমার 30 মিটার। তার মানে 30 মিটার করে যদি টোটাল থাকে তাহলে কতগুলো খুঁটি আছে, কতগুলো খুঁটি আছে বা মাঝের যে গ্যাপটা, এখান থেকে আমরা মাঝের গ্যাপটা বের করতে পারবো। দুটো খুঁটির মধ্যেকার যে দূরত্ব, এরকম কতগুলো আমরা গ্যাপ পাচ্ছি, এরকম গ্যাপ পাচ্ছি আমরা। দেখো হিসাব করলে একটা শূন্য একটা শূন্য, মানে 12,000টি। তাহলে 12,000টি যদি গ্যাপ থাকে তাহলে তাতে খুঁটির সংখ্যা কটি হবে? একটি বেশি হবে না? দুটো খুঁটির মাঝে, মানে একটা গ্যাপে থাকছে দুটো খুঁটি, তাহলে 12,000 গ্যাপে থাকছে 12,001টি খুঁটি। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। ঠিক আছে, খুব ট্রিকি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। দেখো এই কোশ্চেনটা কিভাবে সলভ করব। এখানে আমরা আজকের দিনে এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে আমাদের কাছে অতীত 10 বছর, আর এটা হচ্ছে 10 বছর পর, এটা হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যতে 10 বছর পর, এটা আগে। ওকে, তাহলে এখানে কি 10 বছর আগে বাবার বয়স ছিল সন্তানের বয়সের, তাহলে ফাদার আর সন এইভাবে লিখলাম। এবারে হচ্ছে বাবার বয়স ছিল সন্তানের বয়সের 3 গুণ, মানে এখানে যদি সন্তান 1 হয় তাহলে বাবা হচ্ছে 3। এরপরে কি ঘটছে, যে যখন 10 বছর পর, মানে আজকের দিনের থেকে 10 বছর পরে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার বয়স সন্তানের বয়সের দ্বিগুণ। অর্থাৎ বাবার বয়স হচ্ছে, সন্তান যদি 1 হয় তাহলে বাবা হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমাদের অতীতের 10 বছর থেকে ভবিষ্যতের 10 বছর, এই দুটোর ডিফারেন্স হচ্ছে কত? টোটাল 10 প্লাস 10 মানে হচ্ছে 20 বছর। তাহলে 20 বছরে এই গ্যাপটা সমান থাকার কথা, এই গ্যাপটা সমান থাকার কথা, কিন্তু এখানে গ্যাপটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, আবার এখানে গ্যাপটা হয়ে যাচ্ছে 1। তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি দেখব? আমরা এখানে অ্যাডজাস্ট করব। এই দুটোতে ডিফারেন্স কত আছে বলো? এখানে আছে 2। আবার এই দুটোতে ডিফারেন্স কত আছে বলো? সেটা হচ্ছে 1। তাহলে আমরা কি করব? এখানে এটাকে গুণ করব 1 দিয়ে, এটাকে গুণ করব 2 দিয়ে। এর ফলে কি পাচ্ছ দেখো, প্রথমটাতে পাচ্ছ 3:1 ফাদার ইজ টু সন, আবার দ্বিতীয়টাতে কি পাচ্ছ 4:2। দেখো এখন কিন্তু এক গ্যাপটা 1 সমান এসে গেছে। তার মানে কি, এখানে টোটাল যে আমরা গ্যাপটা পাচ্ছি দুটোর ক্ষেত্রেই, বাবার ক্ষেত্রেও মিলবে সন্তানের ক্ষেত্রেও মিলবে। তাহলে এই 1 রেশিও মানে হচ্ছে আমাদের অতীতের 10 বছর এবং ভবিষ্যতের 10 বছরের যে গ্যাপ, তার মানে 10 10 হচ্ছে 20 বছর, তাই তো?
তাহলে এখন কি বলছে, তাহলে আজ সন্তানের বয়স কত? এখন সন্তানের বয়স 20 বছর হচ্ছে তোমার যে গ্যাপটা সেইটা। তাহলে এই যে গ্যাপ, এটা আমরা বের করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের 20 বছর। তার মানে এখানে যদি 20 বছর ছিল, তাহলে এই ক্ষেত্রে ছিল 1:, সমান যেহেতু 20 বছর, তাহলে সন্তানের বয়স যদি তখন 20 ছিল 10 বছর আগে, তাহলে 10 বছর আগে পিতার বয়স কত ছিল না 60 ছিল, 3 গুণ। এবারে আমরা কিন্তু 10 বছর পরেরটাকে বের করতে যাব না, আমরা এর সাথে কি করব, এটা 10 বছর আগে যদি 20 বছর ছিল, তাহলে তার সাথে আমরা 10 যোগ করে দেব। তার মানে এখন সন্তানের বয়স হচ্ছে 30 বছর। ঠিক আছে, 30 বছর, এটা মিলিয়ে দেখে নিতে পারো। এবারে যদি আরো আমরা 10 বছর নিই, তাহলে 30 আর 10 হচ্ছে 40 বছর। সন্তানের বয়স হচ্ছে 40 বছর, আর তখন বাবার বয়স কত হচ্ছে, 4×20 হচ্ছে 80 বছর। দেখো ঠিক দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট মেলানোর জন্য বললাম, এটা হিসাবের ভেতরে আসবে না। যাই হোক, সন্তানের বয়স হবে অপশন বি 30 বছর। বোঝা গেল? এখানে কি বলেছে দেখো, তোমরা রিমাইন্ডার সম্পর্কে পড়েছো অলরেডি। রিমাইন্ডার যদি না দেখে থাকো, তাহলে আমাদের চ্যানেলে যে ফাউন্ডেশন ম্যাথ রয়েছে, সেই ফাউন্ডেশন ম্যাথের ভেতরে রিমাইন্ডার একটা ক্লাস পেয়ে যাবে, ডিভিজিবিলিটি এন্ড রিমাইন্ডার বলে নাম রয়েছে। সেই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা জিনিসকে তোমাকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, সেই রেফারেন্স গুলো অবশ্যই কিন্তু দেখবে, তবেই কিন্তু এই অঙ্কগুলোকে তুমি সহজে করতে পারবে। তো এখানে তোমরা দেখো, যদি রিমাইন্ডার দেখে রাখো, তাহলে রিমাইন্ডার দিয়ে এই অঙ্কটা করা যাবে কি যাবে না। এখন রিমাইন্ডারের তোমরা যে পদ্ধতি জানো, এখানে দেখো কি বলেছে, এখানে প্রশ্নটাই বলছে যে 9 9 9 এমনি করে করে 99 বার 9 লিখলাম। ঠিক আছে, তাকে আমি 13 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? অবশিষ্ট মানে হচ্ছে ভাগশেষ মানে রিমাইন্ডার, এটা কত হবে? এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এবারে এটা তো তোমার ভাগ করা সম্ভব নয়, তাহলে এখানে কিছু ট্রিক্স রয়েছে বা কিছু স্টেপ রয়েছে, সেই স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু অঙ্কটাকে করতে পারবো। এখন দেখো, কোনো সংখ্যাকে প্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে, যে কোনো সংখ্যাকে তুমি যদি তার থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে এক্ষেত্রে যেটা রিমাইন্ডার থাকে সেটা ওই সংখ্যায় থাকে 9। ঠিক আছে, এরপরে যদি দুটো 9 লাগাও, তাকে 13 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে কত আসছে? 7×13 হয় 91। 91 মানে হচ্ছে তোমার এখানে রিমাইন্ডার হয়ে যাচ্ছে কত বলো? রিমাইন্ডার কত হচ্ছে? রিমাইন্ডার হচ্ছে 8, তাই তো? এরপরে 999, তিনটে 9 দিলাম, 13 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এটা ভাগ করে তোমরা দেখে নেবে তোমাদের খাতা বইয়ে, ক্যালকুলেটর দিয়ে অবশ্যই দেখে নেবে। এটা তুমি যখন ভাগ করবে এই স্টেপে গিয়ে, তখন তোমার যেটা ভাগফলটা পাবে, সেই ভাগফলটা কত আসছে? একে যখন আমরা ভাগ করছি, তখন আমাদের ভাগ আসছে, ভাগফল যেটা আসছে সেটা হচ্ছে তখন আমাদের ভাগশেষ আসছে 11। ঠিক আছে, তখন আমাদের ভাগশেষ আসছে 11। এবার আমরা 4টে 9 নিলাম, 4টে 9 নিয়ে যখন 13 দিয়ে ভাগ করছি, তখন আমাদের ভাগশেষ কত আসছে? ঠিক আছে, এটা কিন্তু খুব ধৈর্য দিয়ে
অঙ্কটাকে বুঝতে হবে। এবং এমন নয় যে পরীক্ষাতে তোমাদের এটা আসবে না, পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসতেই পারে। তাহলে এখানে তখন তোমার ভাগশেষ আসে 2। এরপর যদি আমরা 5টে 9 নিই, তাকে 13 দিয়ে ভাগ করি, তাহলে তখন কত আসবে? তখন আসবে 5টা 9কে 13 দিয়ে ভাগ করছি, আমি এটা ক্যালকুলেটরে করে দেখে নিচ্ছি, ঠিক আছে? তখন আসছে আমার 3। এরপর যখন আমি 6টা 9 নিচ্ছি, 6টা 9 তাকে যখন আমি 13 দিয়ে ভাগ করছি, তখন আমার ভাগশেষ আসছে কত? 6টা 9কে 13 দিয়ে ভাগ করলে এটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে ভাগশেষ 0। এরপরে যখন আমি 7টা পুনরায় নিচ্ছি, তাকে 13 দিয়ে ভাগ করছি, তখন আমার কিন্তু পুনরায় ভাগশেষ চলে আসছে 9, ঠিক আছে? এরপর 8টা, তখন 8টাকে 13 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখবে 8। তার মানে কি, এখানে 9 থেকে 0 পর্যন্ত এসছে, তারপর আবার রিপিট হচ্ছে, এরকম রিপিট হতে থাকছে। তাহলে কবার পরে রিপিট হচ্ছে না? 1 2 3 4 5 6, 6বার পরে রিপিট হচ্ছে। তাহলে এইভাবে রিপিট হতে হতে 99 পর্যন্ত 6 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে হচ্ছে 6 16তে হয় 96, মানে 16 বার রিপিট হবে, ঠিক আছে? তারপরে 3 অবশিষ্ট থাকবে, তাহলে রিপিট হয়ে এলো 0 পর্যন্ত এলো। 0 আসার পরে আমাদের 97 নম্বর হচ্ছে এইটা, আমাদের রিপিট হওয়ার পরে যখন আসবে তখন এত দূর অবধি এসছে, তাহলে 97 নাম্বার হচ্ছে আমাদের এইটা, 98 নাম্বার হচ্ছে এইটা, 99 নাম্বার হচ্ছে এইটা অবশিষ্ট থাকবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 11। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের অন্য সংখ্যা দিয়েও আসতে পারে, তাহলে সেরকম কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু করতে পারবে যদি এই আইডিয়াটা তোমার থাকে। কোশ্চেন দেখছো, একজন সাঁতারু স্থির জলে 5 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। যদি নদীটি 1 কিলোমিটার বেগে প্রবাহিত হয়, তখন একটি নির্দিষ্ট দূরত্ব যেতে এবং প্রারম্ভিক দূরত্বে মানে জায়গায় ফিরে আসতে, তাহলে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এখানেই এসে ঘুরে নিয়ে এখানেই হচ্ছে ফিনিশিং পয়েন্ট, তাই তো? তার মানে ডিস্টেন্সটা কত? ডি যাচ্ছে আবার ডি আসছে, তাহলে এই ডিটা যেতে যখন যাচ্ছে, তখন নদী যদি ধরে নাও এইদিকে বইছে, তাহলে ব্যক্তিটাও এইদিকে যাচ্ছে, মানে অনুকূলে যাচ্ছে। অনুকূলে কি হয়? অনুকূলে যাওয়ার সময় দুটোতে যোগ হয়, মানে d/6। আরেকটা সময় কি হচ্ছে, এই ডি দূরত্ব যখন আসছে, তখন নদীর বেগ আছে এইদিকে, ব্যক্তির বেগ এইদিকে, তার মানে 5 থেকে 4 বিয়োগ 1 বিয়োগ হচ্ছে, মানে 4 হচ্ছে। এইটা হচ্ছে আমাদের টোটাল সময়, মানে এটা অনুকূলে যাওয়ার সময়, এটা প্রতিকূলে যাওয়ার সময়। এটা সমান দেওয়া আছে 75 মিনিট, মানে 75/60, মানে হচ্ছে 5/4 ঘন্টা, তাই তো? এটাই দেওয়া রয়েছে। তাহলে আমরা ক্যালকুলেশন করব, এটা হচ্ছে তোমার 12, এটা হচ্ছে 10d = 5/4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, কাটাকুটি করো, এটা কাটছে দেখো, এটাও কাটছে, তাহলে ডি সমান হচ্ছে, ডি সমান কত হচ্ছে দেখো, আই থিঙ্ক এটা আমরা ক্যালকুলেশন করব, কিভাবে করব?
তাহলে এখানে হচ্ছে তোমার 12 12 তো, তাহলে 2 আর এটা 3, 5 d ইজ ইকুয়াল টু 5/4। ঠিক আছে, এবারে এটা দেখো কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে d ইজ ইকুয়াল টু হচ্ছে 3, মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরবর্তী অঙ্ক। এটা দেখতে পাচ্ছ, এটা একটা সিঁড়ি ভাঙার অঙ্ক। সিঁড়ি ভাঙার অঙ্কের যে নিয়ম সেটা তোমরা অলরেডি জানো। এখানে এই দুটোতে গুণ করে এটার সাথে যোগ করতে হয়, তারপরে এটাকে উল্টে পাল্টে দিয়ে আমরা পুরো অ্যান্সারটা পাই। কিন্তু সেইভাবে করতে যে সময় লাগে তার থেকে কম সময়ে আমরা কিভাবে উত্তরটা বের করতে পারবো। এর জন্য তোমাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। এখানে দেখো কতগুলো সংখ্যা রয়েছে এইভাবে, আবার এইখানে এই দিকে কতগুলো সংখ্যা রয়েছে। ঠিক আছে, এই দিকের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো গুণ হবে আমাদের প্রিভিয়াস নাম্বারের সাথে, আর এই দিকের যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ হবে তার সাথে, আমাদের নেক্সট সংখ্যার সাথে। ঠিক আছে, এবারে এই প্রিভিয়াস আর নেক্সট কোথা থেকে আসছে, এখানে লক্ষ্য করো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে রয়েছে 4 আর 5, আমরা এই 4 আর 5 কে লিখে নিলাম। এটা হচ্ছে প্রিভিয়াস নাম্বার, এটা হচ্ছে নেক্সট নাম্বার। এবারে স্টেপ বাই স্টেপ সিঁড়ি ভাঙা মানে সিঁড়ি রয়েছে, তাহলে কতগুলো ধাপ রয়েছে, 1 2 3 4, তাহলে 4টা ধাপ রয়েছে, 1 2 3 4। এই 4টা ধাপ থাকার জন্য এই প্রিভিয়াস নেক্সটটাও কিন্তু চেঞ্জ হতে থাকে ক্রমশ। তাহলে এখানে প্রথমে কি হচ্ছে, প্রথমে আমাদের যে নাম্বারটা রয়েছে তার নেক্সট যে সংখ্যা, নেক্সট সংখ্যার সাথে আমাদের গুণ হবে, কত হবে, 1 হবে। তাহলে এর সাথে 1 গুণ হলো। এরপর প্রিভিয়াস সংখ্যার সাথে গুণ হওয়ার কথা এই সংখ্যাটা, কিন্তু এই সংখ্যাটা দিয়েই আমাদের সংখ্যাটা শুরু হচ্ছে, তাহলে এখানে কোনো গুণ কিছু হবে না। তাহলে এই দুটোতে যোগ হয়ে যাবে, 4 আর 5 হচ্ছে 9। এরপরে প্রিভিয়াস সংখ্যা এটা, নেক্সট সংখ্যা এটা, এটার সাথে এই যে সংখ্যাটা দেখছো এর সাথে আমাদের গুণ হবে এই 2, আর নেক্সট সংখ্যা সাথে আমাদের গুণ হলো এই 2, আর প্রিভিয়াস সংখ্যা অর্থাৎ এইটার সাথে আমাদের গুণ হবে 3। তাহলে 3 5 15 আর 9 2 18, দুটো যোগ করলে এখানে আসছে 33। এরপরে আবার কিন্তু আমাদের প্রিভিয়াস এবং নেক্সট দুটো নাম্বারে চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে প্রিভিয়াস এইটা, নেক্সট হচ্ছে এইটা। তাহলে নেক্সট এর সাথে আমাদের 2 হয়ে গেছে, 1 হয়ে গেছে, তাহলে এর সাথে গুণ হবে 1, তাহলে এর সাথে গুণ হলো 1, আর আমাদের প্রিভিয়াস সংখ্যার সাথে গুণ হবে 3 হয়ে গেছে, তাহলে এখানে হবে তোমার 2 গুণ হলো, তাহলে এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 33, 18 33 এ গুণ করলে হয় 51। বোঝা গেল? এরপরে আমাদের কিন্তু আবার প্রিভিয়াস আর নেক্সট সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, এখন এইটা হচ্ছে নেক্সট সংখ্যা, এটা হচ্ছে প্রিভিয়াস সংখ্যা। এই প্রিভিয়াস সংখ্যা যেটা রয়েছে তার সাথে গুণ হবে আমাদের 1 গুণ হবে। ঠিক আছে, আর আমাদের নেক্সট সংখ্যা যেটা তার সাথেও গুণ হবে 1, এখানের এই 1টা গুণ হবে, তাহলে 51 আর 33 হচ্ছে 84। তাহলে এরকম স্ট্রাকচারে যখন থাকবে তখন আমাদের ভ্যালুটা কি হবে, এইটা বাই এইটা, 84/51। দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, এটা হচ্ছে 28 আর এটা হচ্ছে 17, মানে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 28/17। বুঝতে পারছো? চলে আসছি পরবর্তী অঙ্কে। দুটি পণ্যের দাম একই, তাদের মধ্যে একটি পণ্য 15% লাভে 15% লাভে বিক্রি করা হচ্ছে, মানে 100 যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 115। আরেকটা হচ্ছে 12% লাভে, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 112 টাকা। অর্থাৎ আমাদের এখানে দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু দাম একই, মানে ক্রয় মূল্যটা একই। এবারে বলছে যদি তাদের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 18 হয়, তাহলে এখানে আমাদের
গ্যাপটা কত রয়েছে 3, এই 3 রেশিও সমান হচ্ছে 18 টাকা। 18 টাকা। তাহলে প্রতিটি পণ্যের দাম কত? তার মানে এখানে কত গুণ হয়েছে? 6 গুণ হয়েছে। তাহলে 100 ক্ষেত্রে আমাদের যদি 100 রেশিওর দাম হয় তাহলে তার ক্ষেত্রেও 6 গুণ হবে, মানে এটা হবে 600 টাকা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। বোঝা গেল?